প্রথমেই জানিয়ে দিব এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু, ভোট বর্জনের ডাক সফল, শেষ মুহূর্তে বাতিল হল ১২ তারিখের নির্বাচন। এবার দেশ ছেড়ে পালালো ইউনূস। ভারত আমেরিকার সবুজ সংকেত কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ, সব গুছিয়ে ফিরছেন হাসিনা, রক্ষা নাই কারও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অঘোষিত সূত্রের বরাতে শোনা যাচ্ছে শেখ হাসিনার বিজয় শুরু হয়ে গেছে, ভোট বর্জনের ডাক নাকি সফল হয়েছে, শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হওয়ার নাটক হয়েছে, ড মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালিয়েছেন, আর সবশেষে ভারতের সহায়তায় শেখ হাসিনা আবার দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনের আগেই শেখ হাসিনার পক্ষে বিজয়ের আবহ তৈরি করা হয়েছে। সমর্থক গোষ্ঠীর ভেতরে প্রচার করা হচ্ছে খেলার ফলাফল নাকি আগেই ঠিক হয়ে গেছে, মাঠের হিসাব বদলে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল। আগেভাগে জয়ের বয়ান ছড়িয়ে প্রতিপক্ষকে দুর্বল দেখানো এবং সমর্থকদের আত্মবিশ্বাস বাড়ানোই এই প্রচারণার মূল উদ্দেশ্য। ফলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিজয় শুরু, শেষ খেলায় বড় চমক, পাশার দান উল্টে গেছে, এমন সব শিরোনাম। আরেকটি বড় গুঞ্জন হল ভোট বর্জনের ডাক নাকি ব্যাপকভাবে সফল হয়েছে। রাজনৈতিক অন্দরমহলের কানাঘুষা অনুযায়ী কিছু গোষ্ঠী মাঠ পর্যায়ে মানুষের মধ্যে ভোটে না যাওয়ার মনোভাব তৈরি করতে সক্রিয়। এই প্রচারণার লক্ষ্য একদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অন্যদিকে ফলাফল নিয়ে আগাম বিতর্ক তৈরি করা। অঘোষিত সূত্র বলছে বর্জনের ডাক সফল হয়েছে এই দাবি ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভোটে আগেই কম উপস্থিতির গল্প প্রতিষ্ঠা করা যায়। বাস্তবে ভোটার উপস্থিতি কেমন হবে তা জানা যাবে ভোটের দিনেই। তবু গুঞ্জনের রাজনীতিতে আগেভাগে বর্জনের সফলতা ঘোষণা করে দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে নির্বাচন বাতিল হওয়ার নাটক সাজানো হয়েছিল। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে ভেতরে ভেতরে নাকি দর কষাকষি চলেছে। কখনো বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচন স্থগিত হবে। এই বয়ান ছড়িয়ে অনিশ্চয়তা তৈরি করাই উদ্দেশ্য, এমনটাই অঘোষিত সূত্রের দাবি। নির্বাচনের আগে এমন নাটকীয় গুজব ছড়ানো নতুন নয়। অতীতেও শেষ মুহূর্তে বাতিল স্থগিত কথাবার্তা ছড়িয়ে ভোটারদের মনে বিভ্রান্তি ঢোকানো হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর গুঞ্জন হল ড মোহাম্মদ ইউনূস নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। কিছু পোস্টে বলা হচ্ছে রাজনৈতিক চাপ ও অস্থিরতার কারণে তিনি নাকি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আবার কোথাও দাবি করা হচ্ছে গোপনে বিদেশে চলে গেছেন। এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবু নেতা পালিয়েছে মুহূর্তেই জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়। অঘোষিত সূত্রের মতে এমন গুঞ্জনের উদ্দেশ্য পরিস্থিতিকে অস্থিতিশীল দেখানো এবং প্রশাসনিক শূন্যতার ধারণা তৈরি করা। পাশার দান উল্টে গেছে এই বাক্যটি এখন রাজনৈতিক আলোচনার ট্রেন্ডিং লাইন। গুঞ্জনকারীদের দাবি শেষ মুহূর্তে ক্ষমতার সমীকরণ বদলে গেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে যাচ্ছে। এই বয়ান ছড়িয়ে সমর্থকদের উজ্জীবিত করা হচ্ছে, একই সঙ্গে বিরোধীদের মধ্যে অনিশ্চয়তা ঢোকানো হচ্ছে। রাজনৈতিক ভাষায় এটাকে বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট, যেন মানুষ ভাবতে শুরু করে জয়ী দলে থাকাই নিরাপদ। সবচেয়ে বড় ও নাটকীয় গুঞ্জন হল ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশে ফিরছেন এবং আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। অঘোষিত সূত্রের দাবি আঞ্চলিক কূটনীতির অংশ হিসেবে নাকি ভারতের সঙ্গে সমন্বয় হয়েছে। নিরাপত্তা ও কূটনৈতিক সমর্থন পেলে তিনি দেশে ফিরবেন। এই গুঞ্জন ছড়িয়ে আন্তর্জাতিক মাত্রার নাটকীয়তা যোগ করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে ভারতের নাম জড়িয়ে দিলে গুঞ্জন আরও বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ এতে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার গল্প ঢুকে পড়ে। তবে এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রমাণ নেই, সবই গুঞ্জন ও রাজনৈতিক সতর্কতা। মাঠ পর্যায়ের মুখে মুখে কানাঘুষা, এসব মিলিয়ে গুঞ্জনকে বাস্তবের মতো বিশ্বাসযোগ্য করে তোলে। অনেক সময় উদ্দেশ্য থাকে জনমত প্রভাবিত করা, আবার অনেক সময় কেবল আলোচনার কেন্দ্রে থাকা। এই গুঞ্জনের রাজনীতিতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। কেউ ভাবছে নির্বাচন বাতিল হয়ে যাবে, কেউ ভাবছে ফলাফল আগেই ঠিক, আবার কেউ মনে করছে ক্ষমতার পালাবদল নিশ্চিত। অঘোষিত সূত্রের দাবি অনুযায়ী এই বিভ্রান্তি কিছু গোষ্ঠীর কৌশল, কারণ বিভ্রান্ত ভোটার মানেই দুর্বল অংশগ্রহণ,
আর দুর্বল অংশগ্রহণ মানেই রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার সুযোগ। সব মিলিয়ে নির্বাচনের আগ মুহূর্তে যে নাটকীয় বয়ান তৈরি হয়েছে, শেখ হাসিনার বিজয়ের শুরু, ভোট বর্জনের সফলতা, শেষ মুহূর্তের বাতিল নাটক, ইউনূসের দেশত্যাগ এবং ভারতের সহায়তায় শেখ হাসিনার প্রত্যাবর্তন, এসবই মূলত গুঞ্জন ও অঘোষিত সূত্রের দাবি হিসেবে রাজনৈতিক মহলে ঘুরছে। এগুলোর কোনোটি আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়। তবু এই গুঞ্জনগুলোই এখন রাজনৈতিক আবহ তৈরি করছে, মানুষের মনে অনিশ্চয়তা ঢোকাচ্ছে এবং নির্বাচনের আগের উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র কখনোই টেকসই হতে পারে না। সোমবার ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন, প্রশাসনিক সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের একটি রূপরেখা তুলে ধরেন। ভাষণে তারেক রহমান নাগরিকের ক্ষমতায়নকে রাষ্ট্র শক্তিশালী করার প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, দুর্বল নাগরিক দিয়ে কখনো শক্তিশালী রাষ্ট্র গড়া সম্ভব নয়। তারেক রহমান বলেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ক্ষমতার ওপর নির্ভর করে না। রাষ্ট্র শক্তিশালী হয় তখনই যখন দেশের প্রতিটি নাগরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়। তার ভাষায়, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করার ধারণা একটি বিভ্রান্তিকর দর্শন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকই মূল শক্তির উৎস। তাই রাষ্ট্রীয় কাঠামোর প্রতিটি স্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের বিষয়ে তারেক রহমান একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত হল নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের বাস্তব সুযোগ তৈরি করা। স্থানীয় পরিষদের মাধ্যমে এই অধিকার তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। তার মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে গণতন্ত্র কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। ক্ষমতা যদি নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকে, তাহলে রাষ্ট্র কখনোই প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারে না, বরং ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তারেক রহমান বিশেষ গুরুত্ব দেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ওপর। তিনি বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এই অর্থ রোধ করা গেলে এবং পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার ভাতার মতো জনকল্যাণমূলক কর্মসূচির জন্য অর্থের কোনো সংকট থাকবে না। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রেই থাকতে হবে এবং সেই সম্পদের সুফল সরাসরি সাধারণ মানুষের পকেটে পৌঁছতে হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার অঙ্গীকারও করেন তিনি। প্রশাসন পরিচালনার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, দল ক্ষমতায় গেলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান কেবল সংবিধান মোতাবেক পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হবে না। তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে শাসকরা নিজেদের মালিক মনে করবে না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবে। তার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং প্রশাসন দলীয়করণের শিকার হয়। ভাষণে তারেক রহমান বিগত বছরগুলোতে শাসক শ্রেণীর ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, সরকারি পদপদবীকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করা হয়েছে, যা রাষ্ট্রকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। এই প্রবণতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা কমিয়ে দিয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করেছে। তার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত না করা গেলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে কাজ শুরু করবে সে বিষয়েও স্পষ্ট বার্তা দেন তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। বিএনপির লড়াই কেবল ক্ষমতা দখলের জন্য নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে মুক্ত করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, প্রশাসনিক জবাবদিহি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার উদ্যোগ অগ্রাধিকার পাবে।
দেশের তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, বেকারত্ব দূরীকরণ এবং মেধাবীদের যথাযথ মূল্যায়ন বিএনপির প্রধান অগ্রাধিকার হবে। তিনি মনে করেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত না করলে উন্নয়ন টেকসই হবে না। শিক্ষিত ও দক্ষ তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। ভাষণের শেষাংশে তারেক রহমান একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কোনো একক দলের কাজ নয়, এটি সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা টেকসই করা সম্ভব নয়। তিনি দেশবাসীকে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তারেক রহমানের ভাষণে মূল বার্তা ছিল স্পষ্ট, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত না রেখে বিকেন্দ্রীকরণ, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন রাখা এবং তরুণদের কর্মসংস্থানে অগ্রাধিকার, এই 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়েই বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেছে। তার বক্তব্যে উঠে এসেছে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহি ও জনকেন্দ্রিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক অঙ্গীকার।